2019 সালে আমি যখন চাকরি ছেড়ে দিই, এর মাঝামাঝি যখন আমি ছুটিতে আমার বাড়িতে আসতাম, তখন বিভিন্ন গ্রামগঞ্জে আমি কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আমি কবিতা লিখতে, আমি তো এই সমস্ত বিষয়গুলো আমাকে ভাবনায় একদম ফিরে দিয়েছে যে বাংলাদেশ নৌবাহিনী চাকরি করছে একটা দেশ সেবা, আর জেলা জনপ্রতিনিধি হওয়া এটা একটা দেশ সেবা। আসলে এই বিষয়টাকে কিন্তু আমরা অনেকে কিন্তু নিজের স্বার্থের জন্য কাজে লাগে। ঠিক আছে, তো আমার মনোবল একটাই কাজ করেছিল যে এই দেশের কোটিপতি যারা, যেমন ভোলা সদর এক আসনে আমাদের বসিয়ান নেতা রয়েছেন সাবেক তোফায়েল আহমেদ কাকা, রয়েছেন মোশাররফ হোসেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, সেই কাকাও রয়েছে। এখন আমার বিষয় হচ্ছে তারা যদি এই ভোলাতে যদি মন্ত্রী এমপি হতে পারে, তাহলে আমি কেন একজন মানুষ হয়ে পারবো না? সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কোনো কিছু নাই। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নাড়া দেয়। তো আসলে আমি যখন একজন ভোটারের কাছে যখন যাই, একজন ভোটার বলে যে ভোলাতে এ পর্যন্ত কোনো প্রার্থী সরাসরি এসে কোনো কথা বলে না এবং সরাসরি ভোট চায় না, যেটা আপনি প্রার্থী হয়ে সরাসরি আমাদের কাছে ভোট চান। আমার লিফলেটটা তাদের মতো নয়, যারা প্রার্থী তাদের মতো নয়, আমার লিফলেটটা তাদের চেয়ে ব্যতিক্রম। আমার লিফলেটটা একদম পচা কাগজে, অথচ তাদেরটা ধবধবে পরিষ্কার। তারা মিছিল মিটিং যখন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দেয়, তখন আমি আসলে আমার আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, অন্তত আমি এতিমের মতো দাঁড়িয়ে থাকি। একটা মোটরসাইকেল তো ভালো কথা, একটা সাইকেল কেনার যোগ্যতা আমার নাই। তো জনগণ আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণ, এর আগে উপজেলা নির্বাচন আমি করেছিলাম, আমাকে 26,318 ভোট দিয়ে আমাকে যখন সেকেন্ড বানালো, যদিও আমি ভাইস চেয়ারম্যান হতে পারি নাই, এই মনোবল আমাকে বাড়িয়ে দিয়েছিল। 2026 সালে আমি ন্যাশনাল পিপলস পার্টি থেকে আমি আম প্রতীক নিয়ে এমপি নির্বাচনে আমি দাঁড়িয়েছি। তো জনগণ যখন এটা বলে যে আমাদের গরিব গরিব যে বৈষম্য যে বিষয়টা, যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন যারা কোটিপতি, যেমন কিছু জার্নালিস্ট আছে তেলু মাথায় কিন্তু তেল দেয়, কিছু কিছু প্রোগ্রাম আছে মোটা চিকন, এগুলো আছে, তাদেরকে পরবর্তীতে কিন্তু কথা বলার সুযোগ দেয়, অনেক সময় কিন্তু দেওয়াও হয় না। আমার বিষয়টা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার কিন্তু অনেক সময় কিন্তু নাড়া দেয়। যদিও বাংলাদেশ নৌবাহিনীতে আমি দেখেছিলাম একটা, এখানে সবকিছুই কিন্তু ঠিক ছিল যে একজন গরিব ঘরের সন্তানও কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়, একজন কোটিপতির সন্তানও কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়, একদম কোনো বৈষম্য নেই। তো আমি চাই যে এই ধরনের একদম প্রকৃতভাবে নিয়মটা যাতে সব শ্রেণী, সকল বর্ণ, সকল পেশাজীবী, সকল ক্ষেত্রে যাতে ঠিক থাকে। তো আসলে অনেকেই খালি বলে যে ভোলা বরিশাল সেতু, তারপর হাতি দেবে, ঘোড়া দেবে, পাঁচতলা বাড়ি দেবে, আসলে শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে কিচ্ছুই দেয় না। এমনকি পর্যন্ত ধর্ম নিয়েও রাজনীতি, যার কোনো শেষ নেই। মাথায় টুপি মাথায় দিয়ে এত মিথ্যার কথা বলে, এত কিছু বলে, সুবহানাল্লাহ, এরা কি মরবে না? আর কিছুদিন আগে আমি দেখলাম এক একজনের বলে যে ভোলা বরিশাল সেতু করবে, তারপরে বিভিন্ন, হ্যাঁ, আরে আমার তার কাছে সময় সব থাকে। এর আগে দেশ টিভিতে একটা প্রোগ্রামে এইভাবে দিয়ে এরপরে আমার কোনো কথা বলতে দেন, ওই রঞ্জুর ভাই তাদের দিচ্ছে, তারপরে ওই যে ওই রাইচুর ভাই তাকে দিচ্ছে, সবাই দিচ্ছে। তো আমি যে সংক্ষিপ্ত যে কথাটা আমি বলতে যাচ্ছি, সুষ্ঠু নির্বাচন কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে গো স্যার? সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? এতে কিছুদিন আগে নজরুল ভাই একটা বক্তৃতা দিয়েছিলেন, আমি ব্রেস্টা তৈরি করি, এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষকে বলি। এখন আরেকজনে জানতে চাইল যে কয়জনকে আপনি ব্রেস্টার বানালেন গো? আবার পার্থ সাহেব আবার বলে যে হ্যাঁ জান্নাতের টিকিট এরা বিক্রি করে। এগুলো হলে তো এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্ন হামলা, তারপর ভাঙচুর, ভোলাতে কিন্তু কোনো সুষ্ঠু নির্বাচনের পুরোপুরি, আরে আপনি ঘুরাঘুরি করেন, অদ্ভুত আশ্চর্য। এটা কিন্তু কোনো নির্বাচনী পরিবেশ হলো? গ্রামগঞ্জে কুত্তা বিলাই হাঁস মুরগা গরু ছাগল ভেড়া ভেড়া যা আছে সবকিছু লুট হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু বলে যে ফ্যাসিস্ট তারা, দীর্ঘ 16 বছর যা না হলো, দীর্ঘ 17 মাসে আমাদের গ্রামগঞ্জে কুত্তা বিলাই হাঁস মুরগা গরু ছাগল ভেড়া ভেড়া সব নিয়ে যায়। তাহলে কেমন তারা স্বাধীনতা আমরা পাইলাম? আবার জুলাই দুটাতে বলে পিটাইয়া বলে সংসদের সামনে বলে পাতা লাল করে দেওয়া, তাহলে কেমন স্বাধীনতা? তো এখন বিষয়টা হচ্ছে
যে আসলে ডিসি মহোদয়, ভোলার গোয়েন্দা প্রশাসন যারাই আছেন, এরা কিরকম সুষ্ঠু পরিবেশ নির্বাচন আসলে ব্যবস্থা নেবেন। 21 ফাউন্ডেশন থেকে যে আয়োজন করা হলো, এখানে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলছে। তো আসলে এইবারের নির্বাচন এত সহজ না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, সারা বছর টকশো করেছেন, টেলিভিশনে থেকেছেন, আর আমরা সাধারণ যারা ভোটারদের সাথে যারা সরাসরি কথা বলেছি এবং তাদেরকে সময় দিয়েছি, যারা আমাদের কথা শুনেছে, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, ভোট কি এতই সহজ? আবার যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চান, আবার অনেকে আবার বেরেস্টারও বানাতে চান, তাহলে এবারে নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ এর প্রকৃত জবাব দিয়ে দিবে। এই যে এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বলে না, বিএনপির ভিতরে তো অনেকে বলে যে ওরে বাবারে, এই যে ক্ষমতায় গেলে কিন্তু যা আছে এখানে টেন্ডার মেন্ডার যাতে লুট করে রাখবে, তার চেয়ে বড় বিশেষ ব্যবস্থা। সম্মানিত প্রার্থী, আপনি একটু সময়কে সম্মান করার চেষ্টা করুন। ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, যদি এই ভোলাতে দেখেন অনেকে হাতি ঘোড়ার কথা বলে, তবে কিছুই এগুলো অবাস্তবিত কথা। ভোলা বরিশালের বিষয়টা কিন্তু আসলে 5 বছরে যারাই ক্ষমতায় আসুক না কেন, এদের বাসুক দিতে হবে। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কেউই ভোলা বরিশাল সেতু করতে পারবে না, এবং এই 5 বছরে আমাদের অনেক মাসুল দিতে হবে। দেশের অবস্থা খুবই খারাপ। 16 বছরে যা উন্নয়ন হয়েছে, যারা ক্ষমতায় আসবে এমনও হতে পারে যে ওরে বাবা আগামীতে ক্ষমতায় যেতে পারি না যেতে পারি, আগে বাকসাবো, এমনও হতে পারে। তো আসলে বিষয়টা হচ্ছে যে কে কি করলো তা জানি না। ভোলার জনগণ যদি আমাকে এমপি নির্বাচন করে, সাধারণ জনগণ তারা আমাকে যদি এমপি নির্বাচন করে, আমি এমপি হওয়া মানে কি সাধারণ জনগণ এমপি হওয়া। যদি আমাকে নির্বাচন করে, অবশ্যই আমি তাদের মধ্যে এরকম মিথ্যা কথা বলবো না। তবে আমি যেহেতু বাংলাদেশ নৌবাহিনীতে আমি চাকরি করেছি, অবশ্যই আমি মিলিটারি অ্যাকশন শুরু করে দেবো। সর্বপ্রথম হচ্ছে শাসন ব্যবস্থা, ডিসিজার অফিসার যারা আছে সকলকে এক কথা বলে দেওয়া হবে যে আমার কোনো আমার আত্মীয় নেই, কেউ নেই, আপনাদের যে অন্যায় হবে সেটাই আপনারা বিচার করবেন। আর যদি আমি হতে পারি, সেই বিষয়টা হচ্ছে যে এই ভোলার চতুর্দিকে হচ্ছে নদী, এখানে অনেকেই কিন্তু নদী ভাঙা ব্যক্তি। তো আসলে এই ভোলাতে কিন্তু শুধু গ্যাসের খনি না, স্বর্ণের খনি আছে, কিন্তু উদ্বেগ নেয় না। তো যদি আমাকে যদি তারা সুযোগ দেয়, অবশ্যই আমি সর্বপ্রথম চেষ্টা করবো যারা মায়ের কোল খালি করে, যারা মায়ের কোল শূন্য করে, যারা ভোলা ত্যাগ করে, যারা ঢাকা যায়, ইনশাল্লাহ আমি এই ভোলাতে সর্বপ্রথম শিল্প ফ্যাক্টরি গড়ে তুলবো, এবং মায়ের সন্তান যাতে মায়ের কোলে থেকে যাতে আয় উন্নতি করে খেতে পারে। তবে যারা মিথ্যা প্রতিশ্রুতি দেন, মনে রাখবেন এই দুনিয়াতেও কিন্তু আপনাদের সবাই নিন্দিত হিসাবে চিহ্নিত করবে, এবং রোজ কিয়ামতে আপনাদের কিন্তু এর জন্য কঠিন জবাব দিতে হবে। ধন্যবাদ জনাব মিজানুর রহমান। আশা করি আপনার মতো সবচেয়ে সুন্দর কথা কে বলছেন শেষ করে যাবেন। নয়ন ভাই, অনুরোধ জানাবো একটু সংক্ষিপ্ত, একটু সময়ের দিকে সবাই একটু যদি দয়া করে খেয়াল রাখেন, এটা আমাদের সময়ের একটু দিকে চিন্তা। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে সবার সর্বকনিষ্ঠ। আমি আসলে অবশ্যই আমি এখানে বসে বসে কিছু কোট করছিলাম, এটার উপর আমাকে একটু বলতে হবে, কাইন্ডলি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভোলা এক আসনে জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী। একদিন জিএম কাদের স্যার আমাকে ফোন দিয়ে বললো তুমি তোমার এলাকা থেকে পার্টিসিপেট করো। বললাম আমি স্যার, আমি সাধারণ পরিবারের একটা ছেলে, আমার টাকা পয়সা নেই, আমি পার্টিসিপেট করতে পারবো না। আমাকে স্যার বললো সুহার যে রাজনীতি আসলে তরুণদের জন্য, এবং রাজনীতি করতে টাকা পয়সা লাগে না। তুমি জানো না মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজনীতি করছে। আমি স্যারের সেই উক্তির উপরে ডিপেন্ড করে ফর্ম কিনি, এবং আমাকে স্যার মনোনয়ন দেয়, আমি পার্টিসিপেট করি। আসলে আমরা পরস্পর কখনো কাউকে আক্রমণাত্মক ভাবে করবো না। এখানে আমরা সবাই ভোলার ছেলে, আমাদের তরুণ নবীন প্রবীণের একটা মিলন মেলা, এবং আমি বিশ্বাস করি এখানে আমাদের ভোলা জেলার সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এখানে বসা। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই কোস্ট ফাউন্ডেশন এবং বণিক বার্তাকে, যাদের যৌথ উদ্যোগে আজকের এই সুষ্ঠু নির্বাচন ও ভোলার উন্নয়নে আমাদের ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে, এবং আমাকে সেখান থেকে সেই প্রোগ্রামে ইনভাইটেশন করা হয়েছে। আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমাদের ভোলার বেশ কিছু বিষয় মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার, সেটা হলো ভোলাতে মেডিকেল বিশ্ববিদ্যালয় চাই, ভোলার গ্যাস ভোলায় চাই, ভোলা বরিশাল ব্রিজ চাই।
এটা বড় প্রকল্প। আমাদের এখান থেকে আমি বিশ্বাস করি যারা আগামীতে 12 তারিখে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা এটার প্রতিনিধিত্ব করবেন। এটা আমাদের একজন ভোলার কোনো মানুষই এটাকে উপেক্ষা করবেন আমি বিশ্বাস করি। এটাকে বাদ দিয়ে এখানে আমি কোট করেছিলাম যে আসলে দারিদ্র বিমোচন। আমাদের প্রাক্তন ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান যাদেরকে দেখে আমরা আসলে ছাত্র রাজনীতিতে অনুপ্রবেশ করি, যদি আমি ঢাকা বাংলা কলেজ থেকে অনার্স মাস্টার্স করি, নুরুল ইসলাম নয়ন ভাই বলেছেন যে আসলে বেড়িবাঁধ সংলগ্ন যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী যেখানে আমাদের একদম যারা রুরাল পপুলেশন, যারা একদম আমাদের দারিদ্র বিমোচন, যে একটা উক্তি আছে স্বাধীনতার পরবর্তীতে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন, জামাত ইসলাম কাউকে ভালো লাগবে না। আপনার সবার আগে হলো কি পরিবারের যে মৌলমানবিক চাহিদার অন্যতম যোগানদাতা দারিদ্র বিমোচন। এটাকে আপনারা সবাই একটু দেখবেন। দ্বিতীয় আমি কোট করেছিলাম এখানে বেকারত্ব দূরীকরণ। আসলে আমি অসংখ্য জেলায় ভ্রমণ করেছি, আমার বন্ধু বান্ধব আছে, সেই সুবাদে বেকারত্ব দূরীকরণ আমি দেখলাম যে ভোলাতে আমাদের যেই রকম তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বেকারত্বের রোষানলে কবলিত, অন্যান্য জেলা থেকে তুলনামূলক আমরা অনেক পিছিয়ে আছি। এদেরকে কারিগরি শিক্ষার মাধ্যমে বেসরকারি এবং সরকারি ভাবে যদি দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধা হিসাবে পাঠাতে পারি তাহলে আমাদের জন্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আমাদের মধ্যে আরেকটা বিষয় আমি দেখলাম যে কারিগরি শিক্ষার প্রসার অনেকাংশে কম। জেনারেল শিক্ষা আমরা দেখছি শতকরা 2 জন লোক সর্বোচ্চ প্রশাসন, যে আমাদের বাংলাদেশের বিসিএস ক্যাডার, এখানে সর্বোচ্চ মেধাবীরা যায়। তাহলে আমাদের কারিগরি শিক্ষার যদি আমরা প্রসার এবং এটার ব্যাপকতা সৃষ্টি না করতে পারি তাহলে আমাদের তরুণ প্রজন্ম বেকারত্বের গ্লানি হিসাবে আমাদের বোঝা হয়ে দাঁড়াবে। এটাতে আপনারা সবাই একটু দৃষ্টি রাখবেন। এবং আমি আমাদের ভোলাতে সামাজিক মূল্যবোধের ন্যূনতম অবক্ষয়ের একটা কারণ আমি উন্মোচন করেছি ব্যক্তিগতভাবে, সেটার মধ্যে আমি আমার পরিবারও এটার সাথে ইনভলভ, যেটা হলো মামলা জট। আসলে সত্যি খুব অবাক হই, একটা আপন ভাইয়ের নামে সম্পত্তির জন্য যে মামলা, এটা যে চলমান প্রক্রিয়া, একটা মামলা 18 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত কন্টিনিউ। এই যে পৈতৃক সম্পত্তি বা বাবা, ভাতিজা, চাচা, ভাই, বোন, ফুফু, এদের যে মামলা জট, আমি মনে করি একজন স্থানীয় সাংসদ হিসেবে এটাকে 1 ঘন্টার মধ্যে মীমাংসা করার মতো ক্ষমতা একজন স্থানীয় সাংসদের থাকে। আপনারা আমাদের এই যে আমাদের সামাজিক মূল্যবোধের যে অন্যতম একটা ভোলাতে মামলা জট, ভোলাতে প্রচুর পরিমাণ মামলা, বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত। আপনারা যারা 12 তারিখে আল্লাহ আপনাদেরকে কবুল করবে তারা আমাদের ভোলার প্রতিনিধিত্ব করবেন, আমিও ভোলার ছেলে। আপনারা এই মামলা বিষয়ে করবেন, 2 পক্ষকে বসাবেন এবং একজন নিরপেক্ষ আমিনের মাধ্যমে 1 ঘন্টা এটা ফয়সালা করে দিতে হবে। একজন স্থানীয় সংসদ সদস্যের কথা মানবেন না, আমি মনে করি এটা খুব বিরল। এটাকে উদ্যোগ নেবেন। নট অনলি দ্যাট, আমরা যেহেতু ভোলা বাংলাদেশের সর্বদক্ষিণে, এখানে দ্বীপ জেলা ভোলা, আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘনা এবং পশ্চিমে তেতুলিয়া, আমাদের নদী ভাঙ্গন বর্ষার মৌসুমে এখানে নদী ভাঙ্গনে আমাদের, বিশেষ করে আমি ঢাকা মিরপুরে ছিলাম, আমাদের কাঞ্চিয়া ইউনিয়ন এবং ধনিয়া ইউনিয়ন এবং পূর্ব লিশা রাজাপুর ইউনিয়নে কি পরিমাণ যে মানুষ ভিটে বাড়ি, বাপদাদার ভিটে বাড়ি হারিয়ে আপনার নিঃস্ব হয়ে আপনার ঢাকাতে বসবাস করতেছে, মানবতার জীবন যাপন করতেছে। আসলে নদী ভাঙলে কিছুই থাকে না, অগ্নি সংযোগ হইলে বাড়িঘর পড়ে গেলেও কিন্তু ভিটাটা থাকে। এটার প্রতি আপনারা একটু দৃষ্টি রাখবেন। সর্বোপরি আমাদের এখানে তো নারীরা কিন্তু আমাদের সমাজে ভোলাতে বিশেষ করে অনেকভাবে পিছিয়ে আছে। আমি একটু 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমাদের নারীদের স্বাস্থ্য শিক্ষার জন্য কাজ করতে হবে এবং তরুণদের যে মাদক দ্রব্য ভোলাতে অবাধে মায়ানমার এবং বিভিন্ন সমুদ্র অঞ্চল দিয়ে মাদকের যে বিস্তার ঝুঁকতেছে, এটাকে আপনারা শক্ত হাতে দমন করবেন বলে আমি বিশ্বাস করি। এবং চরাঞ্চল এবং জলদস্যুরা, এরা আমাদের ভোলার জন্য আতঙ্ক, এদেরকে আপনারা একদম চিরতরে নির্মূল করবেন বলে আমি বিশ্বাস করি। এরপরে রয়েছে ভোলাতে অবশ্যই একটা ইপিজেড ইন্ডাস্ট্রিয়াল জোন করা যায়, যেহেতু আমাদের ভোলাতে অসংখ্য খনিজ সম্পদ আছে এবং উল্লেখযোগ্য গ্যাস আছে।
এটাকে যদি প্রপারলি ভোলাতে ইউটিলাইজ করা যায়, আমি বিশ্বাস করি ভোলাতে একটা ইপিজেড আকারে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে রয়েছে পর্যটন নগরী। আজকে দেখেন আমাদের ভোলা থেকে আমরা সেই সাজেক, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার চলে যাই, কিন্তু ভোলাতে আমরা যা আছে এটাকে যদি প্রপারলি পর্যটন নগরী, যে আমাদের নুরুল ইসলাম নয়ন ভাই বলে গেছেন, এটাকে যদি সঠিকভাবে করতে পারি খুব সুন্দর হবে। এবং সবচেয়ে বড় একটা বিষয় যে আমরা ভুলে যাই অতীতকে। আমার দাদাকে ভুলে আমার বাবাকে স্বীকার করা যাবে না, আমার বাবাকে ভুলে আমার অস্তিত্ব কল্পনা করা যাবে না। আমরা 1971 সালে 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে, এইখানে আমাদের হয়তোবা আমাদের মানে যার যার মতভেদ পার্থক্য থাকতে পারে, কিন্তু এই স্বাধীনতার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এই জাতিকে, তরুণ প্রজন্মকে আমাদের স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করতে হবে এবং অসাম্প্রদায়িক চেতনা, এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা আছে, তাদেরকে আমাদের কোনোভাবে সমাজ থেকে ডাইভার্ট করা যাবে না, কোনোভাবে ছোট আকারে দেখা যাবে না। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে ভোলাতে, এটা ঢাকাতে খুব বেশি, যে ভোলাতে একটা মানুষের সামনে একটা মানুষ যখন হাত পেতে দেয়, আমি খুব লজ্জা হই যে মানুষ সংস্থার কাছে চাইবে যে ভিক্ষাবৃত্তি এবং কিছু পথ শিশু আছে, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গী হিজড়ার আছে, এদের জন্য যদি আপনারা কিছু কাজ করতে পারেন পৃথক ভাবে, আমি মনে করি এটা চমৎকার একটা অপিনিয়ন হবে। ভোলাকে আপনারা ভিক্ষাবৃত্তির জন্য একটা মানুষের কাছে হাত পাতবে না, এটাকে আপনারা জিরো টলারেন্স হিসাবে নোট করে নেন। আপনারা যারা আমাদের ভোলা প্রতিনিধিত্ব করবেন, আপনারা তারা এটা কাজ করবেন। সবশেষ আমি শেষ করে দিচ্ছি আপু, ইন্টারনেট ব্যবহার এবং তরুণদের যে আপনার সচেতনতামূলক একটা আমি জিনিস কোট করেছি। আসলে বর্তমান আমাদের সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে 4-5টা করে মোবাইল এবং ওয়াইফাই পর্যন্ত চলে এসে আমাদের ভোলাতে, এবং এখানে রিলস ভিডিও বা ইউটিউব বা বিভিন্ন ধরনের অশ্লীল আছে। এটাতে আপনারা যদি আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এটাতে চরমভাবে এডিক্টেড, আপনারা এইটাকে সোশ্যাল অ্যাওয়ারনেস হিসাবে এই জায়গাটা কাজ করবেন, নাহলে আমরা আমাদের এই জেনারেশন থেকে আমরা আগামীতে কিছুই আমরা প্রত্যাশা করতে পারি না। আর আরেকটা হলো যেটা আমি ইন্ডিকেট করব, বিশেষ করে আমাদের যে কি বলে ন্যাশনাল পিপলস পার্টির ক্যান্ডিডেট ভোলা আসনের মিজানুর রহমান ভাই, সবকিছু ঠিক আছে, এই আপনার এই বিষয়টা আমি এখানে কোট করেছি 15 নম্বরে, যে আসলে আমরা যদি সকলে ভোলার মানুষ হই, আমি কবি কাজী নজরুল ইসলামের একটা উদ্ধৃতি দিব, গাহি সাম্যের গান, যেখানে এসে এক হয়ে যায় সকল বাধা ব্যবধান, মানুষের থেকে ঊর্ধ্বে কিছু নাই মহিয়ান। যাই হোক, সকল রাজনৈতিক দলের প্রতি সমান দৃষ্টি। আপনারা যারা আগামীতে সংসদ সদস্য হবেন, সবাই আপনার ভোলার অধীনস্থ, আপনার ভোটার, আপনারা কাউকে প্রতিপক্ষ মনে করবেন না, আপনারা কাউকে পরস্পর আক্রমণ মনে করবেন না। এটা আমরা চাই ওই ধরনের জাতিগতভাবে আমরা এস্টাবলিশড হই, যে আসলে সকল রাজনৈতিক দলকে আপনারা সমান দৃষ্টিতে দেখবেন, কারণ তারা তো আপনার ভালো। তাহলে একটা প্রবাদকে উপেক্ষা করা হয় যে আমি অধম, তাই বলে কি তুমি উত্তম হবে না? তাহলে আমরা কি আমাদের সমাজটাকে এভাবেই ডিস্ট্রয় হতে থাকবে? আমাদের সামাজিক মূল্যবোধের কি এভাবেই অবক্ষয় হতে থাকবে? আপনারা কাইন্ডলি এই বিষয়টা দেখবেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা ফ্যামিলিকে, একটা লোককে যে আপনার মামলা জটের মধ্যে দেয়, এটা খুব ভয়ানক। আমি ঢাকাতে, আমার মেডিসিন ফার্মেসি ছিল, বিএনপি দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল না, বিশেষ করে জামাত ইসলাম, এরা গত সরকারের আমলে অনেক মামলা জটে নির্যাতিত হয়েছে। আমিও আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি অনেককে করেছি, বিশেষ করে কোভিড সিচুয়েশনে ঢাকাতে আমি কিছু ফান্ডের ত্রাণ পাইছি। আমি বিএনপিরও আমার এক দৌলতপুর উপজেলার এক বড় ভাই, নাম বলবো না, তাকে আমি নিজে 20টা প্যাকেজ দিছিল। আমার কাছে খুব ভালো লাগছে দিতে পারি, যে আমাদের এই যে সার্বজনীন অসাম্প্রদায়িক চেতনা, দলমত নির্বিশেষে আমরা ভোলার মানুষ ভোলার জন্য কাজ করব, এই বিষয়টা আমরা একত্রিত হব। আর আরেকটা বিষয়, 2024 সালে যে বৈষম্য আন্দোলনের জন্য বৈষম্য আন্দোলনটা হয়েছে, যেটা নেপথ্যে আমাদের এটাই শেষ, আমি শেষ করে দিচ্ছি, যে বৈষম্য দূরীকরণের জন্য এই শতে তরুণরা রক্ত দিছে, শহীদ হয়েছে। জুলাই শহীদ নামে যারা ইতিহাসে খ্যাত, আমরা জাতীয় পার্টিও সেখানে সমর্থন দিয়েছিলাম। আপনারা জানেন, মিডিয়া সেটা প্রত্যক্ষ সাক্ষী। নট অনলি দেন, আমার মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যার সংসদে 3রা জুলাই নিজে প্রথমে এই বিষয়টা উদ্ঘাটন করেছে। যাক, আমি সংক্ষিপ্ত বলি, যেটা হলো যে বৈষম্য দূর করার জন্য যে আমরা এই সোসাইটি এস্টাবলিশ করছি বা এই প্রজন্ম রক্ত দিয়েছে, সেই বৈষম্যকে আপনারা আগামীতে আনবেন না। এটাই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক বেশি সময় নিয়ে পেরেছি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। একটু খেয়াল রাখবেন, 1টা বেজে গেছে, একটু পরে নামাজের। আমরা অনেক ক্যান্ডিডেটকে যারা আসছেন বক্তব্য দিতে পারেন তারা উঠে চলে যাবেন, এটা আমাদের জন্য খুব লজ্জাস্কর একটা অবস্থা হবে। আপনাদের যার রাজনৈতিক কথাগুলো বলবেন, একজন আরেকজনের দিকে যদি
বলেন যে আমার তো আরেকজন করবে, সেটা না। আমি তাহলে সময় নষ্ট হবে, আপনাদের কথাগুলো শোনা হবে না। তো আমি এখন জনাব আবু তাইয়ব গণ অধিকার পরিষদ থেকে, উনি কি আছেন? আসসালামু আলাইকুম। আবু তাইয়ব ভাই একটু জাস্ট, আমি হারুন রশিদ ভাই এবং রাইসুল ইসলাম ভাই দৃষ্টি আকর্ষণ করছি, এই মিটিং এর দায় কিন্তু আপনাদেরও আছে। আপনারা মিটিং এর শেষ করে সবাইকে বিদায় করে তারপর দুইজনে এখান থেকে যাবেন, এটা কিন্তু আমরা দায় দায়িত্ব নিতে পারবো না। ধন্যবাদ। প্লিজ আবু তাইয়ব ভাই। আসসালামু আলাইকুম। আসলে আমার নয়ন ভাই বলছে যে কারো প্রতি বৈষম্য করবেন না, কিন্তু উনি